সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক সমকালের বিশেষ সংবাদদাতা, রাজনৈতিক বিশ্লেষক রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে সারা দেশ এক প্রকার আন্দোলনোন্মুখ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, যাদের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে, সেই এনসিপির নেতৃবৃন্দ রাজপথে গতকাল থেকেই বেশ সরব। গত পরশুদিন রাত থেকেই কিন্তু তারা আন্দোলনের ডাক দিয়েছে এবং গতকাল সারা দিন সারা দেশের এই অবস্থান কর্মসূচি যারা পালন করেছে, রাজধানী ঢাকারও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিল তারা। এবং আজও সারা দেশে গণজামায়াতের যে কর্মসূচি চলছে, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেই ইস্যুতে, এখানে তাদের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। সকল রাজনৈতিক দলের কর্মীরা আসলেও বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই আন্দোলনে তেমন কোনো সাড়া তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এবং একই সঙ্গে জামায়াতের কর্মীরা এই আন্দোলনে সামিল হলেও দলগতভাবে জামাতের কোনো অবস্থান তারা পরিষ্কারভাবে পায়নি, এ অভিযোগ তুলছে। এরকম বাস্তবতায় রাজীব আহমেদ, আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকবে কি থাকবে না, বিএনপির পক্ষ থেকে বলছে যে এটি সরকার এবং আদালতের বিষয়ে। এখানে এটি বিএনপির সিদ্ধান্ত নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটি সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার বিএনপি রাখে না বা কোনো রাজনৈতিক দল রাখে না। জি, বিএনপির যে বক্তব্য, এই বক্তব্যটি আসলে সঠিক বক্তব্য। আপনি দেখেন যারা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি, সে বিএনপি বলেন জামায়াত বলেন, কেউ কিন্তু এর সঙ্গে যুক্ত হয় না। জামায়াতের পলিটিক্সটা হচ্ছে তারা নিচের দিকে নেতাকর্মীদের এখানে পাঠাচ্ছে, আবার উপর দিক থেকে কিছু বলছে না, ফর্মালি কিছু বলছে না। এখন দেখেন যে আওয়ামী লীগের, আমরা কিন্তু বারবার একটা জিনিস বলা হচ্ছে বিচার। 5 আগস্টের পর যেই কথাটা বলা হচ্ছে, প্রতিকারের একমাত্র পদ হচ্ছে বিচার। আপনি যদি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেন, সেটা কিন্তু আওয়ামী লীগকে প্রকারান্তরে একটা দায় মুক্তি দেওয়া হয়ে যায়, যে নিষিদ্ধ হলো এইটুকুতেই শাস্তি শেষ। এবং নিষেধাজ্ঞা কোনো সমাধান না আসলে। আচ্ছা, দেখেন বাংলাদেশের যে আপনি ইতিহাস দেখেন, প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধকরণ, এটা কোনো প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করার কোনো লাভ হয় না। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে এই যে শাহবাগ, 2013 সালে এই শাহবাগে থেকেই কিন্তু শেখ হাসিনার যেই ফেসিস্ট রেজিম, শেখ হাসিনার যে স্বৈরাচারী হয়ে ওঠা, কর্তৃত্ববাদী হয়ে ওঠা এবং মব কালচার রাজনীতিতে একেবারে জেঁকে বসা, জি, সেটি এখান থেকে তৈরি হয়েছে। এখন দেখেন সেই শাহবাগে, যে শাহবাগকে সবাই কন্ডেম করলেন, সেই শাহবাগেই কি আপনি জমায়েত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। কার মতো করে? সেই আওয়ামী লীগের মতো করে। আপনি হয়তো মনে আছে যে 2023 সালেও যুবলীগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিল, সচিবালয়ে গিয়েছিল, স্মারকলিপি দাবিনামা নিয়ে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে দল হিসাবে। তো এটা তো আওয়ামী লীগের রাজনীতি, যে আপনি অমুককে নিষিদ্ধ করবেন, তমুককে নিষিদ্ধ করবেন, অমুককে কাট্টু সাইজ করে রাখবেন, অমুক পার্টি। আপনি বলতে চাচ্ছেন রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে। এইবার একটা বিষয় হচ্ছে, তাহলে কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে যে আপনি রাজনীতি আদর্শ, এটা তো একটা আদর্শিক লড়াই, রাইট? তো আপনার যে আওয়ামী লীগের আদর্শ, এই আদর্শকে আপনি কাউন্টার করতে চাইলে আপনার আদর্শকে দিয়ে কাউন্টার করতে হবে, বা ফিলোসফিক্যাল কাউন্টার করতে হবে। কিন্তু নিষিদ্ধ করে কোনো সমাধান হবে না। এর একটা কারণ আমি একটা বিষয় বলি, যেটা হচ্ছে যে সারা দেশে 4,500 ইউনিয়নে 40,000 ওয়ার্ড এবং সিটি কর্পোরেশন আরো পৌরসভা মিলে আরো 1,000 ওয়ার্ড, ধরেন যে 41,000 ওয়ার্ড। 41,000 ওয়ার্ডে কম করে তো ভাই আওয়ামী লীগের 4,10,000 পদধারী নেতাকর্মী আছে, ছাত্রলীগ যুবলীগ মিলিয়ে 20 লাখের মতো আছে। আপনি যদি একটা দলকে পুরোপুরি নিষিদ্ধ করে দেন, নিষিদ্ধ করে যদি তাকে মেইন স্ট্রিম থেকে অন্ধকারে ঠেলে দেন, এই 20 লাখ মানুষের মধ্যে 2,000 মানুষ যদি জঙ্গি হয়ে ওঠে, আপনি কিভাবে মোকাবেলা করবেন? কারণ তারা তো ট্রেস আউট হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি তারা নিষিদ্ধ করলে অন্ধকারে ঠেলে দিলেন, তার পলিটিক্যাল রাইট আর থাকলো না, সে যদি তখন এই প্রচলিত ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে জঙ্গি হয়ে যায়। আচ্ছা, তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে, দেখেন যে এখন বলতে পারেন যে বিএনপি জামায়াত তো এত নির্যাতনের শিকার হয়েছে, তো তারা কেন জঙ্গি হয় নাই, তারা কেন অস্ত্র হাতে তোলে নাই, তারা কেন নিয়মতান্ত্রিক আন্দোলনে ছিল? দেখেন বিএনপি জামায়াতের একটা বড়, বা বিএনপির একটা বড় অসুবিধা বা সুবিধা যেটাই বলেন, বাংলাদেশ ছেড়ে কোথাও যাওয়ার জায়গা বিএনপির নাই। হয় বাংলাদেশে থাকতে হবে, নাহলে বঙ্গোপসাগরে যেতে হবে, এছাড়া বিএনপির কোনো যাওয়ার পথ নাই। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু তা প্রযোজ্য না। দেখেন আওয়ামী লীগের 40-45 হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই প্রতিবেশী দেশে আশ্রিত এবং সুখে শান্তিতে আছে। তো বাংলাদেশের ঢাকার সরকারকে ডিস্টেবল করার জন্য, ডিস্টেবিলাইজেশন ক্রিয়েট করার জন্য, আপনি জানেন তো, এটা তো আর লুকোচুরির কিছু নাই, দিল্লি সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
এবং দৃশ্যমান, এবং তারা ঘোষণা দিয়ে, দৃশ্যমান, এটা তো লুকোচুরি কিছু তারা নেই। ঘোষণা দিয়েই করছে এটি। তো আপনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, এর যদি কিছু নেতাকর্মী বিপথে চলে যায় এবং দিল্লি যদি তাদের শেল্টার দেয়, দিল্লি যদি তাদের শেল্টার দেয়, আপনার তিন দিকে এবং দিল্লির কিন্তু ভারতের সব রাজনৈতিক দল কিন্তু এই ইস্যুতে আবার হ্যাঁ ভাই বাংলাদেশকে তারা একটা কলোনি মনে করতো, যেটা আমার একটা উপনিবেশ, এবং সব তাদের মধ্যে যে বেদনা, ঢাকায় শেখ হাসিনার পতন হওয়া, শেখ হাসিনার জন্য তারা উদ্বিগ্ন বা ক্ষুব্ধ বলে আমার মনে হয় না। তাদের বারবার ফিলিংস হচ্ছে তার একটা কলোনি হাতছাড়া হয়ে গেল, তার কিছু দাস ছিল একটা জায়গায়, একটা দেশে, সেই দাসরা হাতছাড়া হয়ে গেল। বিষয়টা এরকম ভারতের জন্য। ভারতের জন্য বর্তমান গভর্নমেন্ট কি সিকিউরিটি কনসার্ন? ভারতের জন্য এমন কোনো ক্ষতি? ধরেন যে ইউনূস সরকার এসেছে, এই সরকার কি ভারতের জন্য খুব ক্ষতিকর কোনো সরকার? এখনো পর্যন্ত তো ওরকম কোনো ইনিশিয়েটিভ নাই। ধরি বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি কি ভারতের জন্য খুব ক্ষতিকর কোনো সরকার হবে যে বিএনপি যাবে ভারতে হামলা করতে বা ভারতের সেপারেটিস্ট যারা আছে তাদের আশ্রয় দিবে? ধরেন জামাতি আসলো, তারা কি যাবে এটা করতে? ধরেন এনসিপি আসলো, কেউ কি যাবে? যাবে না। ভারতের তো আসলে এখানে বন্ধু সরকার দরকার না, ভারতের এখানে দরকার হচ্ছে একটা অনুগত সরকার, একটা পাপেট সরকার, পুতুল সরকার। তো ভারত যদি এই আওয়ামী লীগের ধরেন কথার কথা ধরে নিলাম যে 20 লাখ লোকের মধ্যে 2000 ছেলে যে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, পলিটিক্স যেহেতু আমার ব্যান, আমার রাজনীতি করার সুযোগ নাই, কোনো পথ নাই, তাহলে আমি এবার জঙ্গিবাদের দিকে চলে গেলাম, বা এই গভর্নমেন্টের বিরুদ্ধে সুইসাইডাল অ্যাটাক করব বা আত্মঘাতী কিছু একটা করব। ভারত যদি তাদেরকে সমর্থন দেয়, এবং যুক্তি অনুযায়ী সমর্থন দেওয়ার কথা, যদি ভারত তাদেরকে সহযোগিতা এবং সমর্থন দেয়, আপনি এটা কিভাবে কাউন্টার করবেন? আপনার স্টেটের স্থিতিশীলতা এবং নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন? ধরেন XYZ কেউ একজন, আপনি দেখেন যে বাংলাদেশ ভারত সীমান্ত খুবই নিরাপদ, কিন্তু আপনার কাঁটাতারের বেড়া তো আপনার না, কাঁটাতারের বেড়া তো তার। সে তার যখন ইচ্ছা হয় সে কাঁটাতারের বেড়া খুলে লোক নেয়, লোক দেয়। তো যদি এরকম তার কোনো কেউ এসে এখানে কোনো অকারেন্স ঘটায়, আপনি সেটা কিভাবে কাউন্টার করবেন? স্টেটের স্থিতিশীলতা তো আপনার এনশিওর করতে হবে, শান্তিকে তো এনশিওর করতে হবে, পিস এনশিওর করতে হবে। তো যেই তরুণ বন্ধুরা আন্দোলন করছেন, তাদের যে আবেগের জায়গা, তারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত নিপীড়িত, এই বিষয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু শুধু তারাই না, সবাই আওয়ামী লীগের একেবারে কড়া সমর্থক ছাড়া সবাই নির্যাতিত নিপীড়িত। তো দেখেন, অন্য নির্যাতিত নিপীড়িতরা যদি বিচারটাকেই সর্বোত্তম পথ মনে করে, দেখেন জাতিসংঘ যেই প্রতিবেদন দিয়েছে এবং বলেছে যে জুলাইয়ে একটা মানবতা বিরোধী অপরাধ, তারা জেনোসাইড বলে নাই, মানবতা বিরোধী অপরাধ এই দেশে হয়েছে, এবং মানবতা বিরোধীর মূল হোতা হচ্ছে শেখ হাসিনা, এবং এতে সহযোগীর ভূমিকা ছিল আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ। এই তিনটা সংগঠনের নাম চারটা সংগঠনের নাম ক্যাটাগরিক্যালি এখানে আছে, যে পুলিশের সঙ্গে তারা অস্ত্র হাতে ছিল। তো তারা মানবতা বিরোধী অপরাধী, এটুকু তো জাতিসংঘের রিপোর্টে আসছে এবং এটা সারা দুনিয়ার কাছে এস্টাবলিশড। তো মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আমাদের একটা আইন আছে, ট্রাইব্যুনাল আছে, আপনি তাদেরকে সেখানে নিয়ে যান, বিচার করেন। সারা দুনিয়া দেখলো যে না, যে বাংলাদেশে অপরাধ হয়েছিল, বাংলাদেশ প্রতিকার হয়েছে, রিডিম হয়েছে। দেখেন একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে বিএনপির যেই 31 দফার মধ্যে আপনি একটা দফা দেখবেন, দফা 2 নম্বর দফায় কিন্তু একটা কথা বলা আছে, রিকনসিলিয়েশন, যে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, বিএনপি একটা রিকনসিলিয়েশন করবে টু মেক এ রেইনবো নেশন। তো বিএনপি নেতাদের সঙ্গে আমার যে কথা হয়েছে, তারা যেটা বলছে যে রিকনসিলিয়েশনের মধ্যে আওয়ামী লীগ পড়বে কিনা বা এটার বিধিবিধান কি হবে, সেইটা তারা বিস্তর আলোচনা করে, সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। কিন্তু বিএনপি, এটা কিন্তু আওয়ামী লীগের পতনের আগেই বিএনপি এই 31 দফা দিয়েছে 2023 জুলাই, ওইখানে কিন্তু রিকনসিলিয়েশনের আলাপ আছে। তো আমি বিএনপিকে, মানে বিএনপির পথই সর্বোত্তম এটা আমি বলবো না, কিন্তু যেটা বলি যে ভাই আপনার একটা রিকনসিলিয়েশনের দিকে যেতে হবে। আওয়ামী লীগের ধরেন 10%, 20%, 15% যাই হোক, একটা জনসমর্থন তো আছে। তো যদি 15% হয়, তাহলে তো এই দেশের প্রায় 2 কোটি 2.5 কোটি মানুষ। তো আপনি তাদের কি করবেন? সবাই জেলে দিবেন? এটা তো সম্ভব না। 2 কোটি মানুষ তো জেলে রাখবার জায়গা নেই। সবাই আইসোলেটেড করবেন, এটাও তো হতে পারে না। তাদেরকে তো নাগরিকত্ব বাতিল করতে পারবেন না। তাহলে যেটা সর্বোত্তম পথ, এবং তাদেরও তো নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, যে সরকার থাকবে আপনার নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার সব তো আপনি নিশ্চিত করতে হবে, যে সরকারি ক্ষমতায় আসবে যখন সে নাগরিক, যখন সে নাগরিক। তো এখন একটা বিষয় যেটা হচ্ছে, আর নাগরিকত্ব তো কেড়ে নিতে পারবেন না, তার মানে সবসময় নাগরিকত্ব কেড়ে নিতে হলে সেটি না, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আলোচনার বিষয়, কোনো সুযোগই নেই। বাংলাদেশে আপাতত কোনো আইন নাগরিকত্ব খারিজ করতে পারে না। কেড়ে নেওয়া তো মানবতা বিরোধী অবস্থান, যে আপনি একজন নাগরিকত্ব কেড়ে নেবেন, যেটা তার জন্মগত অধিকার। তো বিষয়টা যেটা হচ্ছে যে আপনার ভালো পথ হচ্ছে রিকনসিলিয়েশন। এখন রিকনসিলিয়েশনের কথা বললে আরেকটা আলাপ ওঠে যে আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে, আওয়ামী লীগ কি কোথাও অনুতাপ প্রকাশ করেছে, আওয়ামী লীগ কি কোথাও অনুশোচনা প্রকাশ করেছে। হ্যাঁ, এটাও সত্য যে আওয়ামী লীগ অনুতাপ অনুশোচনা প্রকাশ করেনি, ক্ষমাও চায়নি। কিন্তু যেই কাজটি হওয়া উচিত সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে
ক্ষমা চাওয়ার একটা সুযোগ তো অন্তত দেওয়া উচিত, যে ক্ষমা চাও। মানে সেই সুযোগটা কিভাবে দিবে? এই যে রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশনকে একটু ব্যাখ্যা করেন। Reconciliation রিকনসিলিয়েশনটা কোন পথে হবে? দেখেন সাউথ আফ্রিকার সবচেয়ে বড়, যেটা বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেবের সঙ্গে যে কথা হলো, যে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপরে 217 বছর নির্যাতন করছে, এবং সেই নির্যাতন আওয়ামী লীগের চেয়ে বেশি ছিল। অ্যাপার্থাইড যেই পলিসির কারণে কৃষ্ণাঙ্গদের না ছিল ভোটাধিকার, নাগরিক অধিকার, কোনো অধিকার ছিল না, এবং মানুষ হিসেবে গণ্য হতো না। তো 94 সালে যখন নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসলেন, আসার পরে উনি দেখলেন যদি শ্বেতাঙ্গদের উপরে এর প্রত্যেকের ধরে ধরে বিচার করতে হয়, তাহলে জাতি আর থাকে না, তাহলে তো প্রত্যেকের ব্রাশ ফায়ারে দাঁড় করাইতে হবে, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করাইতে হবে, কারণ অপরাধটা সবাই করছে। এখন দেখেন শ্বেতাঙ্গরা অপরাধ করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু শ্বেতাঙ্গ তো অপরাধ করেছে, যেমন সে দেখে এসেছে এডিট ট্রেডিশন, যে কালোদের সঙ্গে যে কালোদের সঙ্গে আমি এই আচরণ করবো, এইটাই নিয়ম। তো নেলসন ম্যান্ডেলা যে কাজটা করছিলেন সেটা হচ্ছে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেছিলেন, যেটার কথা বিএনপি বলছে যে একটা রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে শ্বেতাঙ্গ যারা আছে তাদের সবাইকে অপরচুনিটি দেওয়া হয়েছে, সবাইকে অপরচুনিটি দিতে, কি কি অপরাধ করছো এসে দায় স্বীকার করো যে আমি এই অপরাধ করছি। এবং কৃষ্ণাঙ্গ যারা নির্যাতিত নিপীড়িত ছিল তাদেরকে বলা হয়েছিল যে তোমরাও কমিশনে আসো, এসে বলো যে তোমার সঙ্গে কি কি অপরাধ হয়েছে। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা এখানে শেষ করেন নাই, ওই সময়ে কিন্তু যেহেতু শ্বেতাঙ্গরা দিনের পর দিন কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করছে, কৃষ্ণাঙ্গরাও কিন্তু প্রতিরোধের জন্য অনেক শ্বেতাঙ্গকে হত্যা করেছে, এটাও সত্য। তো রিভেঞ্জ তো থাকে, হ্যাঁ রিভেঞ্জ, এটা প্রতিরোধ তো থাকে, প্রতিশোধ বলবেন না, প্রতিরোধ তো না, রিভেঞ্জও থাকে। আচ্ছা, সেটার জন্য শ্বেতাঙ্গদের সুযোগ ছিল অভিযোগ জানানোর। সেইখানে একটা ইতিহাস হয়েছিল যে একজন কালো কৃষ্ণাঙ্গ মা বলছেন যে কিভাবে তার সন্তানকে হত্যা করা হয়েছে। সেখানে যারা অভিযুক্ত শ্বেতাঙ্গরা ছিলেন তারা কাঠগড়ায় বা শুনানিতে ঝরঝর করে কাঁদছিলেন যে এইরকম অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যেটা অপরাধ ছিল। তো যেটা হচ্ছে যে সাউথ আফ্রিকাতে প্রায় 70,000-এর মতো অভিযোগ এসেছিল, এর মধ্যে 700 সামথিং লোকরে ক্ষমার অযোগ্য ঘোষণা করা হয়েছে, যে এরা ক্ষমা পাবে না, এদের অপরাধ এই মাত্রায় এরা ক্ষমা চাইলেও এদের ক্ষমা করা যায় না, এদের জেল খাটতে হবে। বাকি লোকজনরা ক্ষমার মাধ্যমে সমাজে পুনর্বাসিত করা হয়েছে। এখন রিকনসিলিয়েশনের যে আলাপ, রিকনসিলিয়েশনটা তো ভাই শেখ হাসিনার জন্য না, ওবায়দুল কাদেরের জন্য না, বা যারা XYZ যারা গণহত্যায় জড়িত। কিন্তু ধরেন যে আপনার এলাকা এই আগুনমুখ নদীর পারে এক ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, সে কোনো কারণে আওয়ামী লীগ করছে, যাই গেছে, কিছু সুযোগ সুবিধা পাইছে, এবং স্টেটের যে ব্যবস্থা ছিল সেটা দেখে সে ক্ষমতার দাপটও দেখাইছে, কিছু অপরাধও করছে, লোকজনকে কিছু হয়রানিও করছে। তো এই লোকের আপনি এলাকা ছাড়া করে, বাড়ি ছাড়া করে আপনি তো সমাজকে এক জায়গায় রাখতে পারবেন না, সমাজ ভেঙে যাচ্ছে। তো পথ কি? পথ হচ্ছে যে ভাই মাফ চাও, মাফ চেয়ে সমাজে পুনঃ একত্রীকরণ আসো, একসঙ্গে আসো, রিকনসিলিয়েশনের কথা বলছি, রিডেমের কথা যেটা বলতেছি আমরা। তো এই স্পেসটা তো দিতে হবে। আপনি যদি হুট করে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেন তাহলে এই স্পেসটা কিন্তু কতজনকে নিষিদ্ধ করা যাবে? আপনি কতজনকে নিষিদ্ধ করেন? আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তো আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ করবেন না, জাসদকে নিষিদ্ধ করবেন না, ওয়ার্কার্স পার্টি নিষিদ্ধ করবেন না, বিকল্প ধারাকে নিষিদ্ধ করবেন না, তরিকতকে নিষিদ্ধ করবেন না, জেপিকে নিষিদ্ধ করবেন না, সবাই তো আওয়ামী লীগের সঙ্গে ছিল, এক লাইনে ছিল। তো এইটা সে করতে করতে শেষ, তার আপনি আর কোনো সমাজে এটা হচ্ছে কম্বলের লম্বাচার মতো, তখন সমাজে আরেকটা ফেসিবাদ কায়েম হবে। আপনার আপনাকে মানে কোশ্চেন করার মতো কেউ থাকবে না। তো আর যদি কোনো এস্টাবলিশমেন্টকে কোশ্চেন করা না যায়, সেটাকে তো ডেমোক্রেসি বলা যাবে না। সেখানে তো দেখেন যদি প্রকৃত বিরোধী দল না থাকে তাহলে কালকে বিএনপি খেলে বিএনপি ফেসিবাদী হবে না। মানে ক্রিয়াশীল বিএনপি, প্রকৃত বিএনপি, মানে ক্রিয়াশীল বিরোধী দল যদি না থাকে, বিরোধী চিন্তা যদি না থাকে, বিরোধী মত যদি না থাকে, বিরোধী প্রশ্ন যদি না থাকে, কালকে আপনি যাকে ক্ষমতা পাঠাবেন, সেটা বিএনপি হোক, XYZ হোক, সেও তো শেখ হাসিনা হয়ে যাবে, আরেকটা শেখ হাসিনা হবে। মানে সে হতে না চাইলেও সে হতেই হবে। এখন একটা বিষয় দেখেন যে প্রতিশোধ আর বিচার এক জিনিস না। 2013 সালে আওয়ামী লীগ যেটা করেছিল জামায়াতের সঙ্গে, সেটা বিচার ছিল না, প্রতিশোধ ছিল। যে আপনি প্রতিহিংসা চরিতার্থ করছেন এবং বেগম জিয়াকে বাড়ি থেকে নামিয়ে দিয়েছেন, আপনি ঘোষণা দিয়ে করছেন যে আমি একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে থাকতে দেব না, তারপর আমি এটা করছি। তো আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সেই একই কাজ করেন, আপনার সঙ্গে আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকে না। তার মানে রিকনসিলিয়েশনই বেস্ট সলিউশন, যে জিনিসটা করতে হবে এবং যেটি করতে হবে সেটি তো আইনের মাধ্যমেই করতে হবে, আদালতের মাধ্যমে করেন অথবা একটা রিকনসিলিয়েশন কমিশন গঠন করেন। সেটা সরকার, ধরেন বিএনপির প্রতিশ্রুতি হচ্ছে রিকনসিলিয়েশন কমিশন। তো বিএনপি একটা বড় পার্টি হিসেবে তো ধরেন একটা কিন্তু বিগেস্ট একটা
একটা জায়গায় কিন্তু কনসেনসাস হয়ে গেছে। এখন ধরেন যে এনসিপি বা জামায়াত এই দুইটা শক্তি যে এসে বিএনপির সঙ্গে সমর্থন জানায়, তারা কিন্তু দেখেন রিকনসিলিয়েশনের পক্ষে একটা ন্যাশনাল কনসেনসাস কিন্তু হয়ে যায়, একটা জাতীয় ঐক্য কিন্তু হয়ে যায়। তো আপনি এই 53 বছর হয়েছে স্বাধীনতা, 54 বছর হয়েছে, আপনি কত আর মারামারি কাটাকাটি করবেন? আমাদের তো সামনে এগোতে হবে, সামনে এগোতে হবে। এখন আপনি অনেকে বলে যে তাহলে এটা তো আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখানো হলো। ভাই, আওয়ামী লীগের প্রতি নমনীয়তা না, আপনি আরেকটা আওয়ামী লীগ হবেন না, আরেকটা আওয়ামী লীগ হওয়া যাবে না। মানে ন্যায় বিচারটা তো ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। যে যতখানি অপরাধ করছে ততখানি পানিশমেন্ট পাবে। মানে এটা তো খুনের বদলা খুন হতে পারে না। না, খুনের বদলে আপনি যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করেন তাহলে পৃথিবী অন্ধ হয়ে যাবে। পৃথিবী অন্ধ হয়ে যাবে। খুনের বদলা খুন হতে পারে না, হ্যাঁ খুনের ন্যায় বিচার হতে পারে, খুনের ন্যায় বিচার হতে পারে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি সবাই তো শেখ হাসিনার স্কেলে অপরাধ করে নাই, সবাই তো ওবায়দুল কাদের স্কেলে, পলকের স্কেলে ধরে নিলাম অপরাধ করেছে, সেটা বিচার হতে পারে। তো সেক্ষেত্রে এই যে এই মুহূর্তে যারা রাজপথে নেমেছে, যে দাবি নিয়ে যে তরুণরা রাজপথে নেমেছে গত প্রায় 3 দিন ধরে রাজপথে আছে। আপনি যখন জার্মানিতে হিটলারের এরকম জঘন্য গণহত্যা হয়েছে, আপনি কি লাখ লাখ নাজির বিচার করছেন? বিচার তো করছেন, এখনো তো জার্মানিতে নাজিরা আছে 100-150 জনের বিচার করছেন। আর বাকিদের কি করছেন? বাকিদের সমাজে রিহেবিলিটেট করছেন। রিহেবিলিট কিভাবে করছেন? ওই নাসিজম রেখে না, নাসিজম রে শেষ করে দেওয়া হয়েছে নাসি পার্টির নেতাকর্মীদেরকে না, নাসি যে মতবাদ ছিল এই নাজি মতবাদকে, হ্যাঁ ইডিওলজিকে শেষ করে দেওয়া হয়েছে, তাদের ন্যারেটিভ ধ্বংস করে দেওয়া, ন্যারেটিভ ধ্বংস করেছে। এই ইডিওলজি থাকবে না জার্মানিতে, কিন্তু তাদের সিভিল রাইট, ডেমোক্রেটিক রাইট, কনস্টিটিউশনাল রাইট সব কিন্তু স্টেট প্রোটেক্ট করেছে। এবং যেই 150-200 মানুষ ক্ষমার অযোগ্য ছিল তাদের প্রত্যেককে প্রসিকিউট করা হয়েছে, এবং এখনো প্রসিকিউশন চলতেছে। যে 80 বছর পরেও কেউ পালায় আর্জেন্টিনা চলে গেছে, কেউ পালায় পেরো চলে গেছে, সেইখানেও যদি টের পাওয়া যায় যে অমুক জায়গায় আছে, ওরা ধরে এনে প্রসিকিউট করা হয়। তো যারা গুরুতর অপরাধী, এইরকম লোকের সংখ্যা কত হবে? 100, 200, 300, 500, 1000 হোক, এর বেশি তো হবে না। তো এর বাইরে যে লাখ লাখ আছে, এদেরকে তো সমাজের মূলধারায় আসতে মানে মূলধারায় বা সমাজে রাখতে হবে, সমাজে রাখতে হবে। সমাজ তো আপনি শেষ করে দেওয়া, সমাজে নানান রকমের মানুষ থাকবে, সমাজে আমাদের রাখতে হবে তাদেরকে, এবং সমাজে দ্বিমত, মতবিরোধ। তো এখন আরেকটা বিষয়, এবং আমি যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে তাহলে এই যে তরুণরা রাস্তায় নেমেছে, তাদের উদ্দেশ্যে সরকারের তো পরিষ্কার কোনো বার্তা সরকার দিতে পেরেছে আপনার কাছে? আমার কাছে তো মনে হচ্ছে না সরকার কোনো পরিষ্কার বার্তা দিতে পেরেছে। সরকার যেটি বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। তো 48 ঘন্টা তো হয়ে গেল। এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি কিন্তু একটি কথা বলেছেন যে এই ইস্যুটিকে পুঁজি করে সরকার যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেই ঐক্যে ফাটল ধরাবার দেখেন এই যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনটার নতুন আজকে একটা ব্যানার এসেছে, নাম দেওয়া হয়েছে সবাই মিলে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। তো ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আপনি করবেন, ভালো কথা, কিন্তু এই ঐক্য করার জন্য যদি যে পুরনো বড় রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে যদি আপনি এক মঞ্চে আনতে না পারেন, তাহলে তো এই ঐক্য আসলে খুব বেশি ফলপ্রসূ হবে না, খুব বেশি ফলপ্রসূ হবে না, খুব বেশি কি ফলপ্রসূ হবে না। তো সরকার যেটা করতে পারে সেটি হচ্ছে আসলে যেটি করা উচিত, যারা আন্দোলন করতেছে তাদেরকে নিয়ে এবং রাজনৈতিক দলগুলো নিয়ে সম্ভব হলে আজকে বিকেলে বসা, আজকে সন্ধ্যায় ডায়লগ হতে পারে। হ্যাঁ, আজকে সন্ধ্যায় বসা। আপনি 48 ঘন্টা কিসের জন্য অপেক্ষা করতেছেন? সবাই তো দেশেই আছে। আজকে সন্ধ্যায় বসেন না, বসে ঠিক করেন যে প্রসেসটা কি হবে। ইনফ্যাক্ট এখানে এখন কিন্তু বাংলাদেশে বেগম খালেদা জিয়াও আছেন। জি, আপনি ঠিক করেন যে প্রসেসটা কি হবে। যে আওয়ামী লীগের বিচার নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই, জুলাই গণহত্যার বিচার করতে হবে, এটা তো 1 নম্বর আলাপ, এটা যেই আসুক তাকেই করতে হবে, 1 নম্বর আলাপ। তো আপনি বিচারটা কি করবেন, প্রসেসটা ঠিক করেন, আজকে ঠিক করেন যে আপনি ধরেন যে ট্রাইব্যুনাল আইনের যেই জায়গাটা সংশোধন আনা দরকার, সংশোধন আনেন। আওয়ামী লীগের বিরুদ্ধে কালকে একটা মামলা হোক, যে সংগঠন হিসেবে তার এই দায় আছে, হতে পারে। কিন্তু আপনি রাস্তা থেকে স্লোগান দিয়ে রাস্তা বন্ধ করে আপনি দাবি করলেন যে এটা হইতে হবে, ওইটা হইতে হবে, এটা হইতে হবে, এটা খারাপ প্রেসিডেন্স ক্রিয়েট করে। এবং নাহিদ ইসলামকে নিয়ে কিন্তু আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে তিনিও সরকারের আপনি নিজে সরকার ছিলেন, তখন আপনি এইটি সরকারকে তখন চেয়ারে থেকে প্রেসার দেননি কেন, বা আপনারা কেন উদ্যোগ নিলেন না, এরকম প্রশ্ন দেখা দিয়েছে। এবং মাহফুজ এখন পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও উপদেষ্টা হিসেবে এখনো আছেন। সবচেয়ে একটা বড় কথা ভাই, আমাদের সামনে 2013 সালের নজির আছে। 2013 সালে শাহবাগ জাতির জন্য ভালো কিছু করতে পারেনি। আপনি যত ব্যাখ্যা, এবং এই শাহবাগ মঞ্চ বিরোধী অবস্থান কিন্তু আজকে যারা শাহবাগে অবস্থান নিয়েছে তাদের সবার, হ্যাঁ, তো আপনি চিরকাল যাদেরকে শাহবাগী বলেছেন, শাহবাগী, আপনি তো সেই শাহবাগী গেলেন, সেই একই প্রেসিডেন্স ক্রিয়েট করতেছেন। তো দেখেন বাংলাদেশের যেটা সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল সেটা হচ্ছে শাহবাগের মাধ্যমে জাতিটারে ভাগ করা হয়েছিল। এবং শাহবাগ আসলে সমাধান না, আস ভার্সেস দেম, আমরা ভার্সেস ওরা, এই যে ভাগ করা হয়েছিল, আবার এই আমরা ভার্সেস ওরা, এটা ভালো কিছু করবে না। আপনি 2013 সালে ফেরার চিন্তা করেন না, 2013 সালে ফেরার চিন্তা জাতির জন্য ক্ষতিকর।
আপনি বিচার করেন, বিচারের প্রক্রিয়া ঠিক করেন। রাজীব আহমেদ, আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি, ভারত পাকিস্তান উত্তেজনা যখন তুঙ্গে, এক প্রকার কনভেনশনাল ওয়ারের পথেই দুটি দেশই, যদিও এখনো পর্যন্ত কনভেনশনাল ওয়ারে তারা যায়নি, তারপরেও তাদের হতাহত আছে, প্রতিনিয়তই এক ধরনের উত্তেজনা বাড়ছে। এর মধ্যে ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশকে এর মধ্যে ঠেলে দেবার চেষ্টা করছে। এই জায়গাটি অবশ্য আপনি হাসছেন, এটি হাসির কথা, তারপরেও সাউথ এশিয়ার একটি রাষ্ট্র হিসেবে আমাদের জন্য তো এটি সিকিউরিটি কনসার্ন। আচ্ছা দেখেন, ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃত করে কিছু বলা খুব বিপজ্জনক। গতকালই একটা রিপোর্ট, এবং ভারতের কিছু মূলধারার গণমাধ্যম কিন্তু এই কাজটি করছে, একেবারে যে সব গদি মিডিয়ার কাজ, বিষয়টি এরকম না। দেখেন, গতকাল আমি একটা রিপোর্ট দেখেছিলাম টিআরটির, ইউরোপের একটা হাউস, তারা একটা একটা ডকুমেন্টারি পাবলিশ করছে যে গত কিছুদিন ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কি পরিমাণ মিথ্যা, ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন ইন্ডিয়ান মিডিয়া ছড়াইছে। আপনার ধরেন যে লেভেলটা এই জায়গায় গেছে এখন, এই মানে এটা কি বলবো, সাইবার ওয়ারের পর্যায়ে না, এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। ইন্ডাস্ট্রিয়াল স্কেল কেন বললেন? মানে ফ্যাক্টরি মেড, যেমন ফ্যাক্টরিতে যেমন মিনিটে লাখ লাখ তৈরি হয় না, এরকম লাখ লাখ। যেমন হচ্ছে পাকিস্তানের যে আইএসআই মুখপাত্র, তার মুখ দিয়ে এআই এর মাধ্যমে বলা হচ্ছে যে পাকিস্তান 2টা F-17 হারাইছে। ঠিক আছে, এআই তো এটা 1 মিনিটে চেক করে ফেলে যায়। ভারতের এনডিটিভি, নিউজ 18, RTV, রিপাবলিক আর কি, প্রত্যেকে এই প্রেস কনফারেন্স প্রচার করছে যে এইরকম পাকিস্তান স্বীকার করছে যে F-16 2টা তাদের ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছে। কিন্তু ভাই, এতে ক্লিয়ার দেখা যাচ্ছে যেটা এআই, কিন্তু মিডিয়ার কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ সে জানে যে সে মিথ্যা বলতেছে, সে জানে, এবং যে দেখতেছে সেও জানে যে সে মিথ্যা দেখতেছে, তারপরেও এক ধরনের উল্লাস করতেছে। তো আপনি এটার কি সমাধান করবেন? এটা সমাধান কি? যে চালাচ্ছে টিভিতে, পত্রিকায়, সে জানে মিথ্যা, যে রিডার এবং যে দর্শক ভিউয়ার সেও জানে মিথ্যা, কিন্তু দুই পক্ষই উল্লাস করতেছে। কিন্তু ফ্যাক্ট তো ফ্যাক্টের জায়গা থেকে যাচ্ছে। ভাই, সমস্যাটা তো এখানে, সমস্যা হলো দুই পক্ষ এটা উল্লাস করতেছে, মিথ্যা জানার পরে উল্লাস করতেছে। তাহলে আপনি এটা কি সমাধান করবেন? আপনার কাছে এটা সমাধান কি? তো এখন দেখেন, ভারতের যে মিডিয়াগুলো বলতেছে, কোন মিডিয়া, এর ম্যাক্সিমাম হচ্ছে কলকাতা বেস। দেখেন, যুদ্ধ তো হচ্ছে পশ্চিম ফ্রন্টে, ভারতের সঙ্গে পাকিস্তানের যা কিছু হচ্ছে পশ্চিম ফ্রন্ট। পূর্ব ফ্রন্ট তো ঠান্ডা। তো ভারতের যে এই দিকের যে মিডিয়াগুলো আছে পূর্বাঞ্চলের, তাদের তো কিছু একটা লাগবে দর্শকরা এবং পাঠকরা স্পাইস আপ করার জন্য, কিছু সুশুরি দেওয়া, এটা সেটার জন্য তার তো কিছু একটা লাগবে। সে দর্শকরা ইনস্টিগেট করতেছে এটার মাধ্যমে, হ্যাঁ, যে পূর্ব দিকেও কিন্তু হামলা হবে, পূর্ব দিকেও আক্রমণ হবে। এটা জাস্ট কমেডি। ইন্ডিয়ান মিডিয়া নিয়ে আসলে কোনো আলাপ করাই সময়ের অপচয়, এটা জাস্ট একটা কমেডি। হ্যাঁ, এবার আমরা যে আলাপটা আসতে পারি, সিরিয়াস আলাপটা আসতে পারি। সিরিয়াস আলাপটা যেটা হচ্ছে যে দেখেন, ভারত পাকিস্তানের যে উত্তেজনা, এই উত্তেজনার কারণে আমি নিশ্চিত যে পারমাণবিকের দিকে যাবে না, কেউই যাবে না, এটা যাওয়া সম্ভব না। দুই পক্ষের জন্য ভয়াবহ হতে হবে, সেটি তাহলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, কয়েক কোটি মানুষের জীবন যাবে। কিন্তু আমাদের জন্য যে প্রবলেম, সেটা হচ্ছে ভারতের উপরে আমরা কিন্তু $10-12 বিলিয়ন পণ্য আমদানি করি ভারত থেকে বছরে, প্রতি বছর। ভারত আমার বন্ধু হোক, শত্রু হোক, যাই হোক। তো এর মধ্যে আমার কিছু এই ফ্যাক্টরি মেশিনারিজ আছে, কিছু মধ্যবর্তী পণ্য আছে, কিছু র মেটেরিয়াল আছে। তো ওই জায়গায় যুদ্ধ পরিস্থিতির কারণে এগুলো কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, দাম বেড়ে যাবে। এটা আমার জন্য একটা সমস্যা, আমাকে আর একটু বেশি দামে কিনতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরাও তো ভারতের কাছে কিছু রপ্তানি করি, 2.5-3 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি। ওদের অর্থনীতি খারাপ হলে ওদের কিন্তু আমদানি করার ক্ষমতা কমে যাবে। তো আমাদের সঙ্গে আমাদের আমদানি ব্যাহত হবে, তখন এমনি আমরা বাণিজ্য ঘাটতি আছে। এটা আরো দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে 5 আগস্ট পরে পাকিস্তানের সঙ্গে আমাদের নতুন করে একটা ব্যবসায়িক বিজনেস উইন্ডো হয়েছে। তো পাকিস্তানের কাছ থেকে আমরা কি কি আনি, এটা আপনি একটু বিবেচনায় নেন। পাকিস্তানের কাছ থেকে বেসিক্যালি আমরা যে জিনিসটা আনি বড় অঙ্কে, যেটা আনা শুরু করছি, সেটা হচ্ছে গার্মেন্টস এর র মেটেরিয়াল। আরেকটা জিনিস হচ্ছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আরেকটা বড় বিজনেস অপরচুনিটি যেটা তৈরি হইতে যাচ্ছিল, সেটা হচ্ছে তুলা। আমাদের প্রচুর তুলা দরকার, যে তুলাটা আমরা বেসিক্যালি ইন্ডিয়ার কাছ থেকে আনি। তো আমরা দেখছেন যে আমাদের গভর্নমেন্ট কিন্তু সুতা আমদানি ইতিমধ্যে ইন্ডিয়া থেকে বন্ধ করে দিয়েছে, কারণ আমাদের দেশীয় যারা আছে তাদের ব্যবসার সুরক্ষার জন্য। তো আমাদের এখানে কিন্তু সুতার কারখানাগুলো বহু বছর যাবৎ আওয়ামী লীগের যে পলিসি ছিল যে ইন্ডিয়ান সুতা আমদানি, এই পলিসির কারণে আমাদের কিন্তু নিজস্ব যে আমাদের যে ইন্ডিজিনিয়াস সুতার কারখানাগুলো, এরা কিন্তু সবার ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ ছিল। এখন আস্তে আস্তে একটু ঘুরে দাঁড়াচ্ছে যে ইন্ডিয়ান সুতা বন্ধ হওয়ার কারণে। এখন সুতা তো আমরা বানাই, কিন্তু সুতার যে র মেটেরিয়াল তুলা, এটা তো আমার কাছে নেই। তুলা আমি আমদানি করি কোথা থেকে? চীন, আমেরিকা,
এই দুই দেশ থেকে। তো আমি এই দুই দেশের বাইরে আর একটা সোর্স কান্ট্রি পাইছি আমার কাছাকাছি, পাকিস্তান। তো পাকিস্তানে যদি একটা যুদ্ধ অবস্থা থাকে, এটা তো আমার জন্য ভালো কিছু না। সুতরাং ভারত পাকিস্তানের যুদ্ধ অবস্থা আমার জন্য, আমার অর্থনীতির জন্য, ওদের জন্য যেমন ক্ষতি, আমার জন্য ক্ষতি। এবং দুইটা দেশই কিন্তু ভাই একটা নিম্ন মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ। পাকিস্তান ভারত পারমাণবিক শক্তির অধিকারী হইতে পারে, কিন্তু ভারতের প্রায় 24-25% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, পাকিস্তানের প্রায় 30% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। তো এইরকম দুইটা গরিব দেশের জন্য যুদ্ধ একটা বিলাসিতা। আরেকটা জিনিস দেখেন যে আপনারা যে যুদ্ধ করতেছেন ভারত পাকিস্তান, সেই 1947 সালের সেপ্টেম্বরে শুরু হলো কাশ্মীর যুদ্ধ, 1950 সালের জানুয়ারিতে শেষ হইলো, তারপরে আজকে 75 বছরে কাশ্মীরের এলওসি কি এক চুল পূর্ব পশ্চিমে নড়াচড়া করছে? যেইখানে ছিল ভাই সেইখানে আছে। আপনি আগামী 75 বছর ওটা নাড়াচাড়া করতে পারবেন না, একই অবস্থায় থাকবে। তাহলে আপনি বেসামরিক মানুষের জীবন নিয়ে লাভটা কি? আপনি আবার বলেন ভারত পাকিস্তানের যুদ্ধে কয়জন জেনারেলের জীবন গেছে, কয়জন পলিটিশিয়ানের জীবন গেছে, কয়জন লেফটেন্যান্টের জীবন গেছে, সাধারণ মানুষ মরছে। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট সেটা হচ্ছে ভারতের 5-7 জন সৈনিক ছাড়া প্রত্যেকটাই হচ্ছে সাধারণ মানুষের জীবন গেছে। তো সাধারণ মানুষের জীবন নিয়ে যাওয়া এই যুদ্ধ করে লাভটা কি? কার লাভ হবে? যেটা দেখেন যে নরেন্দ্র মোদী ওনার যে ভাবমূর্তি তৈরি করছেন যে উনি পাকিস্তানকে গুড়িয়ে দিবেন, এইটা করবেন সেইটা করবেন, এই কারণে ভারতে একটা যুদ্ধ উন্মোদন, একটা ওয়ার হিস্ট্রি ক্রিয়েট হয়েছে। এতে পলিটিশিয়ানদের পলিটিক্সের লাভ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের জীবনের কি হচ্ছে? এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ রাজীব আহমেদ, আমরা আসলে অনুষ্ঠানের একবারে শেষ দিকে আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশের চলমান বাস্তবতায় আসলে আমাদের এক ধরনের রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে হচ্ছে, এবং গণতন্ত্রের পথে যে আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশাও পূরণ করার পথে আমাদের এগোতে হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কেমন আচরণ বা কোন ধরনের কর্মকাণ্ড প্রত্যাশা করেন, একেবারেই ছোট্ট করে? দেখেন যে এই সরকার অনির্বাচিত সরকার, এবং এই সরকার তো আসলে পলিটিশিয়ানদের গভর্নমেন্ট না। যদি পলিটিশিয়ান সারা দেশ চালানো যাইতো ব্যুরোক্রেট দিয়ে, তাহলে সারা দুনিয়াতে এই বিলিয়ন ডলার না ট্রিলিয়ন ডলার খরচ করে নির্বাচন এবং রাজনীতিবিদদের বেতন দিয়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানানো হতো না। গুগলের সিও রে ধরে এনে আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিত, কারণ গুগলের সিও তো খুবই ভালো চালাইতে পারে প্রতিষ্ঠান। ফাইনালি তো ভাই পলিটিশিয়ান লাগবে। তো যেটা হচ্ছে এই সমস্যার একটা সমাধান যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে দ্রুত সংস্কারের কাজটা শেষ করতে হবে। সংস্কার ম্যান্ডেটরি, সংস্কারের কাজটা দ্রুত শেষ করে আপনাকে বাই ডিসেম্বরের মধ্যে যদি আপনি নির্বাচনে যান, ভালো, খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু সেটা গভর্নমেন্ট যে প্রতিশ্রুতি করেছে জুন, সেটা যেন কোনোভাবেই ক্রস না করে। এবং হচ্ছে এই ভারত পাকিস্তানের যে উত্তেজনা, এই উত্তেজনা ভাই আমাদের দূরে থাকতে হবে। কারণ আপনি জানেন যে ভারতে যেই শক্তিটা পালিয়ে আছে, এরা কিন্তু বারবার চাচ্ছে যে বাংলাদেশের মধ্যে হ্যাঁ বাংলাদেশ এঙ্গেজ হোক। বাংলাদেশ এঙ্গেজ হলে তারা এখনো আশা করে যে বাংলাদেশের মধ্যে এঙ্গেজ হলে যে ভারত বাংলাদেশে ইন্টারভিউ করবে, তখন ভারতের একটা অজুহাত তৈরি হবে সামরিক হস্তক্ষেপ করার। এটা কিন্তু আমি ভারতের থিঙ্কিং বলতেছি না, যারা পালিয়েছে তাদের থিঙ্কিং। হ্যাঁ, তো তারা আশা করে যে বাংলাদেশের মধ্যে এঙ্গেজ হলে ভারতের একটা এক্সকিউজ তৈরি হবে যে বাংলাদেশে একটা সামরিক হস্তক্ষেপের, সেই সুবাদে তারা আবার ফিরে আসবে। তো এইগুলা যদিও অনেক বেশি কল্পনা শক্তির প্রয়োজন, তো কিন্তু বাংলাদেশের নিজের স্বার্থে উচিত এই সংকটের সঙ্গে না জড়ানো, এই সমস্যার সঙ্গে না জড়ানো। বাংলাদেশ এখন পর্যন্ত যে স্ট্যান্ডে আছে, যে দুই পক্ষকে বারবার অ্যাপিল করতেছে তোমরা আলোচনার মাধ্যমে সমাধান করো, বাংলাদেশের এই জায়গায় থাকা উচিত। জি, ধন্যবাদ রাজীব আহমেদ। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি, আমরা যে ঐক্য নিয়ে গণতন্ত্রায়নের পথে এগোনোর স্বপ্ন দেখছি বা চেষ্টা করছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো এই বাস্তবতার উপরে ভর করেই সামনের পথ নির্ধারণ করবে এবং কাঙ্ক্ষিত সমাধানের রাস্তা খুঁজে বের করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।